আবেগে থরথর কাঁপছে বাংলাদেশ। ফুটবল জ্বরে কাঁপছে, ফুটবল জ্বরে ভাসছে। সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচ তা ঘিরে ফুটবল উন্মাদনা, উত্তেজনা, রোমাঞ্চ এখন তুঙ্গে। বাংলাদেশের মানুষ খুব করে তাকিয়ে রয়েছে এই ম্যাচটার দিকে। সেই ম্যাচে আবেগের সঙ্গে সঙ্গতিপূর্ণ পারফরমেন্স কি দিতে পারবেন আমাদের ফুটবলাররা? সিঙ্গাপুরকে কি হারাতে পারবেন হামজা, জামাল, হামিদুল, সমিত সোমরা? তাহলে আমাদের ফুটবলে যে নবজোয়ার, আমাদের ফুটবলে যে নবজাগরণ, সেইটা পূর্ণতার পথে আরো একটুখানি এগিয়ে যাবে নিঃসন্দেহে। দেখুন, বাংলাদেশের ফুটবল ঘিরে এরকম উন্মাদনা বহু বছর ধরেই দেখা যায় না। সাম্প্রতিক সময় যেটা দেখা যাচ্ছে, এবং এটার মূল নায়ক নিঃসন্দেহে হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলায় এই ফুটবলার যখন বাংলাদেশের জার্সিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন, তখন থেকেই হচ্ছে গিয়ে ফুটবল ঘিরে ওই আগ্রহের জায়গাটা বেড়েছে। আর ওই আবেগের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে পারি যে প্রতিটা ম্যাচই আমাদের এই ফুটবলের এই জায়গাটাতে একটা পরীক্ষা হয়ে যাচ্ছে, এবং সেই পরীক্ষার প্রথম দুইটা ধাপে হামজা চৌধুরীরা সফল, সেটা নিঃসন্দেহে বলা যায়। আমি যদি আবেগের নকআউট পর্ব বলি, তাহলে রাউন্ড অফ 16 সেই ম্যাচ, আবেগের ম্যাচে তারা ভারতের সঙ্গে যে বাংলাদেশ খেলেছে, যেটা হামজার ডেবু ম্যাচ, সেই ম্যাচটাতে আমরা জিততে না পারলেও হারিনি, বরং আমরা বেটার ফুটবল খেলেছি। আবেগের পরীক্ষায় আমরা পাশ করেছি। বাংলাদেশের ফুটবল নিয়ে আবেগটা যে পুরোপুরি অর্থহীন নয়, সেইটা আমাদের ফুটবলাররা প্রমাণ করেছে। আমি আবেগের খেলায় পরের রাউন্ডটা, কোয়ার্টার ফাইনাল বলবো, ভুটানের বিপক্ষে ম্যাচ, যেই ম্যাচটা আমাদের ফুটবলাররা দেশে খেলেছেন, যেইখানটাতে হামজার দেশের মাটিতে ডেবু হয়েছে, এবং দেশের মাটিতে ডেবু ম্যাচেই তিনি গোল করেছেন, এবং ওই ম্যাচটা হচ্ছে গিয়ে আমরা জিতে নিয়েছি। ফলে ফুটবল নিয়ে আবেগটা কিন্তু আরো বেড়েছে ওই ম্যাচ শেষে। ওই ফুটবল আবেগের সেমিফাইনাল বলবো আমি এই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা। যেই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে, সেই ক্ষেত্রে আমরা আমাদের চূড়ান্ত জায়গাটাতে পৌঁছে যাব। সেই চূড়ান্ত ম্যাচ কোনটা? ভারতের বিপক্ষে যে ম্যাচ এই বছরই আমরা আমাদের দেশের মাটিতে খেলবো। দেখুন, এই ম্যাচ চারটাকে আমি এইভাবে আলাদা করে বলছি কেন? কেননা ফুটবল নিয়ে আমাদের এই উন্মাদনাটা বহু বছর দেখা যায়নি, এবং সেই উন্মাদনাটা আসলে সাস্টেইনেবল কিনা সেটা নিয়েও প্রশ্নের অনেকগুলো জায়গা রয়েছে। শুধুমাত্র ন্যাশনাল টিম কেন্দ্রিক হচ্ছে গিয়ে যদি একটা খেলা হয়, তাহলে এই ফুটবল খেলাটা কি এইভাবে সার্ভাইভ করতে পারে কিনা প্রশ্নের জায়গা রয়েছে। কিন্তু অ্যাটলিস্ট এটা তো একটা ওপেনিং, অ্যাটলিস্ট এইটা তো হচ্ছে গিয়ে একটা আমরা ক্ষেত্র প্রস্তুত করতে পারি। যদি ধরেন ভারতের বিপক্ষে ওই ম্যাচটা যদি বাংলাদেশ বাজেভাবে হেরে যেত, এই ফুটবল আবেগের বেলুনটা কিন্তু চুপসে যেত। যদি ভুটানের বিপক্ষে আমরা হেরে যেতাম, ওই বেলুনটা যতটুকু ফুলে ফেপে উঠেছিল আবার চুপসে যেত। ঠিক তেমনিভাবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, যেন ফুটবল আবেগের এই বেলুনটা চুপসে না যায়। আমাদের ফুটবলাররা যেন সেই মাঠের পারফরমেন্স দিয়ে রেজাল্টটা নিয়ে আসতে পারেন। সেই ক্ষেত্রে কেবলমাত্র আমরা আমাদের অবভিয়াসলি শুধুমাত্র এই প্রবাসী ফুটবলার দিয়ে, তাদেরকে দিয়ে এরকম ন্যাশনাল টিমের রেজাল্টের উপরে কিংবা তাদের এই ফুটবলের উপরে, ফুটবল খেলাটার জন্য প্যাটার্ন এইটা নয়, এইভাবে উন্নতিটা হয় না। ক্লাব ফুটবল সহ আরো অনেক ইস্যুস রয়েছে, কিন্তু ন্যাশনাল টিম যদি ওই রেজাল্টটা দিতে পারে, এই আবেগের জায়গাটা যদি থাকে, দর্শক যদি আবার ফুটবলে চলে আসে, স্পন্সররা যদি আসে, তখন আরো ক্লাব ফুটবল ভালো করা সহ আরো অনেক কিছু করা সম্ভব। সেই কারণে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা কেবলই আর একটা ম্যাচ নয়, এইটার ইম্প্যাক্ট আমি মনে করি এর চেয়ে আরো অনেক বেশি। এখন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা কি বাংলাদেশ জিততে পারে কিনা? অবশ্যই জিততে পারে। ভারতের বিপক্ষে যখন আমরা খেলেছি ভারতে গিয়ে, তখন আমাদের ফিফা র্যাঙ্কিংয়ে আমরা 183 নম্বরে, ভারত রয়েছে 126 নম্বরে। সেই ভারতের সঙ্গে আমরা ড্র করে ফিরেছি না, বেটার ফুটবল খেলে ড্র করে ফিরেছি না। আর সিঙ্গাপুর ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে 161 নম্বরে, ভারতের চেয়ে অনেক পিছিয়ে এবং আমাদের অনেক কাছাকাছি। সো সিঙ্গাপুরের ভারতে গিয়ে ভারতের সঙ্গে ড্র করতে পারলে সিঙ্গাপুরের বিপক্ষে দেশের মাটিতে আমরা জিততে পারি, জিততেই পারি। আর এই জেতাটা আমাদের আরো একটা বড় স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। সেটা কি? 2027 সালের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা। আমি জানি এটা এখনো বেশ দূরের ব্যাপার, আমি জানি আমাদের ফুটবলার, কোচ, টিম ম্যানেজমেন্ট, তারা সবাই যে এটার জন্য পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছেন তা হয়তো নয়, তারা হয়তো স্টেপ বাই স্টেপই যেতে চাইছেন, সেটাও লজিক্যাল। কিন্তু ওই দূরের লক্ষ্যটা ঠিকই থাকবে যে আমরা 2027 সালে সৌদি আরবে যে টুর্নামেন্টটা হবে এশিয়ান কাপ, সেই জায়গাটাতে আমরা কোয়ালিফাই করতে চাই। সেই জন্য আমাদের এখানটাতে গ্রুপে যে 4টা দল রয়েছে, সেই 4টা দলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। ভারতের সঙ্গে ম্যাচটা আমরা প্রথম ম্যাচ ড্র করেছি, গ্রুপের অন্য ম্যাচটাতে ওইখানে সিঙ্গাপুর আর হংকং তারাও ড্র করেছে। ফলে আমরা যদি সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা জিতে যাই, শুরুতে কিন্তু আমরা কিছুটা এগিয়ে যেতে পারবো।
2027 সালের ওই টুর্নামেন্টের জন্য এর মধ্যে 18টা দল, 24 দলের টুর্নামেন্ট হবে, 18টা নির্ধারিত হয়ে গিয়েছে, বাকি 6টা দল হবে। এই যে এখন যে থার্ড কোয়ালিফাইং রাউন্ড এশিয়ান কাপে চলছে, সেই 6 গ্রুপের 6 গ্রুপ চ্যাম্পিয়ন, বাংলাদেশের এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জটা রয়েছে। সেই চ্যালেঞ্জে ভারত, সিঙ্গাপুর এবং হংকং এর বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে, এবং জিততে হলে এখন সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচে জয়ের আসলে কোনো বিকল্প নেই। আমাদের প্রেস কনফারেন্সে কোচ কাবরেরা, ক্যাপ্টেন জামাল ভুঁইয়া তারাও আসলে বলেছেন এই ম্যাচটা থেকে তারা 3 পয়েন্ট পাওয়ার জন্য কিরকম ব্যগ্র হয়ে আছেন। ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে বাংলাদেশ কোন 11টা নিয়ে খেলবে। এই ম্যাচটাতে সমিত সোম নামে আরো একজন প্রবাসী ফুটবলার বাংলাদেশ টিমটাতে অন্তর্ভুক্ত হচ্ছেন। 11-এ তিনি খেলছেন নিশ্চিতভাবে। কানাডায় তিনি খেলেন, গত ম্যাচের ভুটানের বিপক্ষে খেলার আগেই তিনি চলে এসেছেন, তবে ভ্রমণ ক্লান্তির কারণে তাকে একাদশে রাখেননি কোচ, বা তাকে খেলানোই হয়নি। এই ম্যাচটাতে তিনি নিশ্চিতভাবে খেলবেনটা আসলে কোন জায়গায়? গত ম্যাচে যেমন আমরা দেখেছি যে প্রবাসী ফুটবলারদের জোয়ারে আমাদের 5 জন প্রবাসী ফুটবলার ছিলেন একাদশে, এই ম্যাচে কি 6 নম্বর ফুটবলার হিসেবে সমিত সোম ইনক্লুডেড হবেন, নাকি ওই 5 জনের কারো জায়গাটাতে তিনি রিপ্লেস করবেন? আমার কাছে যেটা মনে হয় যে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ যদি 4-2-3-1 ফরমেশনে খেলে, তাহলে আমরা আমাদের ফুটবলারদের সেই সর্বোচ্চটা, তাদের পজিশন ওয়াইজ যে সর্বোচ্চ জায়গাটা আছে মেধার, সেইটা আমরা হয়তো বা ব্যবহার করতে পারবো। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আই মেড বি রং, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। যেমন ধরেন গত ম্যাচে ওইখানটাতে ফরওয়ার্ড হিসেবে খেলানো হয়েছে রাকিবকে। রাকিব মোটেও ফরওয়ার্ড নন, সেন্টার ফরওয়ার্ড নন, তিনি আসলে মূলত হচ্ছে গিয়ে উইঙ্গার। ফলে আমি এইখানটাতে ওই নাম্বার 9 একটা প্রপার নাম্বার 9ই দেখতে চাই। সমিত সোম তিনি আসলে মোর অফ এ নাম্বার 8 মিডফিল্ডার, হলো অ্যাটাকিং মিডফিল্ডার, কিন্তু ধরুন 4-2-3-1 যদি তাকে আমরা নাম্বার 10-এ খেলে, যদি তাকে আমরা প্লে মেকার হিসেবে খেলাই, তাহলে আসলে বিষয়টা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের ফুটবল বাস্তবতায় সেটা ভালো হবে। ধরুন আমাদের ওইখানে মিতুল মার্মার সামনে যে 4 ডিফেন্ডার, সেটা তো হচ্ছে গিয়ে থাকবেনই। তারপরের ওই জায়গাটাতে মিডফিল্ড থেকে শুরু করে 4-2-3-1-এ ওই 2 এর ওই জায়গাটাতে তো একজন হামজা চৌধুরী ডেফিনেটলি, তার সঙ্গী এই জায়গাটাতে কে হবেন? কাজিম হবেন, নাকি জামাল ভুঁইয়াকে একটু পিছিয়ে এই জায়গাটাতে খেলানো হবে? জামাল ভুঁইয়াও কিন্তু এই পজিশনে খেলতেই পারেন, ডাবল পিভটে তিনি আসলে খেলতেই পারেন। গত ম্যাচে যদিও তাকে কিছুটা উপরে খেলানো হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় সমিত সোম যখন 11-এ চলে আসছেন, তখন জামাল এবং হামজা এই দুইজন যদি ওই ডাবল পিভট রোলটাতে খেলে, সেইটা প্রবাবলি তারা তাদের স্ট্রেংথে খেলবে, বাংলাদেশ টিমের জন্য সেটা ভালো হবে। ইন দ্যাট কেস হচ্ছে ওই 3-1-এর জায়গাটাতে, ওই প্লে মেকারের রোলটাতে আমি মনে করি যে সমিত সোমকে খেলিয়ে দুই সাইডের দুই যে মানে উইঙ্গার বা ফরওয়ার্ডের ওই জায়গাটাতে ফাহমিদুল এবং রাকিব দুইজনকে দুই পাশে খেলিয়ে নাম্বার 9-এর ওইখানটাতে প্রপার নাম্বার 9 খেলানো উচিত। প্রবাবলি এই জায়গাটাতে আলামিনকেই হয়তো বা খেলানো হবে, বা খেলানো হলে ভালো হয় বলে আমার কাছে মনে হয়। সো কোচের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ইভেন আমরা দেখেছি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে জামাল ভুঁইয়া আমাদের ক্যাপ্টেন, তাকে পর্যন্ত তিনি 11-এ রাখেননি, এবং সেই না রাখাটা জাস্টিফাইড করেছে মাঠে যারা ফুটবল খেলেছেন তারা। সো কোচ হাবিয়ার কাবরেরার ডিসিশন অ্যাবসলিউটলি সেটা, যে কোন ফরমেশনে দলকে খেলাবেন, কোন 11-এ দলকে খেলাবেন, কাদেরকে তিনি খেলাবেন। সেইখান থেকে বিগ নেম ড্রপ করতেও যে তিনি পিছপা নন, সেইটার প্রমাণ তিনি দিয়েছেন। ওই যেটা আমি বললাম যে জামাল ভুঁইয়াকে পর্যন্ত 11 থেকে ড্রপ দিয়ে শেষ পর্যন্ত গিয়ে মাঠে যেই 11 জন ফুটবলারই কিন্তু প্রথম একাদশে খেলুন না কেন, তাদের সঙ্গে ওই স্টেডিয়ামের যে 1000-20 দর্শক প্রত্যেকেই থাকবেন, এবং টেলিভিশনের সামনে যে আরো কোটি কোটি দর্শক এই খেলাটার দিকে চোখ দিয়ে থাকবেন, তারা সবাই আমাদের ওই লাল সবুজের প্রতিনিধিত্বকারী ফুটবলারদের দিকেই তাকিয়ে থাকবেন। সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2027 এশিয়া কাপটাকে আমি আসলে দূরের লক্ষ্য ধরতে চাই। সেইটাকে যদি আমরা কোয়ালিফাই করতে নাও পারি, আমি মনে করি যে ওইটা আমাদের জন্য বিরাট কোনো সেটব্যাক না। কিন্তু যদি আমাদের এই ফুটবলের নতুন যে এখন একটা আবেগের জায়গা তৈরি হয়েছে, নতুন একটা জোয়ারের জায়গা তৈরি হয়েছে, নতুন একটা জাগরণের জায়গা তৈরি হয়েছে, এইটাকে যদি আমরা ক্যাপিটালাইজ করতে না পারি, সেইটা বরং হবে আমাদের ফুটবলের জন্য অনেক 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 বড় একটা সেটব্যাক। আর হামজা চৌধুরীর সাফল্যে, ফাহমিদুল গত ম্যাচে যেমন খেলেছেন সেই সাফল্যে, আর অনেক আগে দিকে তো শুরু করেছেন জামাল ভুঁইয়া, সমিত সোম এই ম্যাচটাতে ইনক্লুডেড হচ্ছেন, তারিক কাজী কাজিম তারা রয়েছেন। এইটাতে হচ্ছে গিয়ে আরো বিদেশি ফুটবলাররাও বাংলাদেশের এই জার্সিতে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, করবেন ভবিষ্যতে, সেই জিনিসটা আমরা দেখব। আমার শুধু একটাই দুঃখ লাগে যে এত বিদেশি ফুটবল বা প্রবাসী ফুটবলারকে আমরা নিয়ে আসি, একেবারে নাম্বার 9 সেন্টার ফরওয়ার্ড, যেই জায়গাটাতে আমাদের দেশের ফুটবলও বিরাট বড় সমস্যা, ওই রকম কাউকে আসলে এখন পর্যন্ত পাচ্ছি না। যাক, সেটা ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যেই 11 জন ফুটবলার খেলবেন, তাদের সঙ্গে পুরো বাংলাদেশি একই রকম ভাবে তাদের সমর্থনে থাকবেন, তাদের সেই জয়ের কামনাটা করবেন। বাংলাদেশ ফুটবলের জন্য এই জয়টা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমি মনে করি সিঙ্গাপুরের বিপক্ষে। যেটা বলছিলাম, আমাদের আবেগের হিসাব করলে আমরা রাউন্ড অফ 16-এর ম্যাচটা ভারতে গিয়ে ড্র করেছি,
কোয়ার্টার ফাইনালের ম্যাচটা ভুটানের বিপক্ষে জিতেছি, সেমিফাইনাল আবেগের সেমিফাইনালের এই ম্যাচটা কি আমরা সিঙ্গাপুরের বিপক্ষে জিততে পারবো কিনা, সেই জেতার প্রত্যাশা তো আমাদের সবার প্রবলভাবেই থাকবে। শুভকামনা বাংলাদেশ ফুটবল দলের প্রতি।